আজকে আমরা নাটোর উত্তরা গণভবন এক্সপ্লোর করব। এর মধ্যে কি কি আছে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব, আর এখানে কত রকম ধরনের প্যালেস আছে সেগুলো জানানোর চেষ্টা করব। এখন যে ঘন্টার আওয়াজটা শুনতে পেলেন, এটা হলো এই সদর দরজার যে ঘড়িটা আছে সেই ঘড়ির আওয়াজ। ওই যে উপরে ঘড়িটা, এটাই। সদর দরজার সামনে দুইটি হলো কামান আছে, কামান দুটি এখনো মনে হচ্ছে সচল আছে। এখন আমরা প্রবেশ করছি উত্তরা গণভবনের সদর দরজা দিয়ে। এখন ভিতরে যাব এই সদর দরজার দিয়ে। ভাই টিকিট দিছিস? এইটা হলো গণভবনের অপোজিট সাইড। দরজার পাশ দিয়ে ঢুকে আমরা সদর দরজার ভিউটা নিলাম। আমার ডান পাশে যাওয়ার একটা রাস্তা আছে এবং বাম পাশে যাওয়ার একটা রাস্তা আছে। পিছনে এখানে বসার একটা ছাউনি আছে। আমরা এখন ডান পাশ ধরে চলে যাব ভিতরের দিকে। যেতেই প্রথমে পড়ল এখানে উত্তরা গণভবনে পাখির অভয়ারণ্য আশ্রম। এইটা হলো কাচারি ভবন। এখানে খাজনা আদায় করা হতো সেই সময়কার সময়ে। এটা দিঘিতে নামার জন্য সিঁড়ি করে রাখছে। আমরা এখন ধীরে ধীরে সামনে এগোবো এবং এই কাচারি ভবনের পাশ দিয়ে যাব। পাশে হলো দিঘি আছে। এইরকম দিঘি পুরোটা রাজবাড়ি জুড়ে আছে। কাচারি ভবনের অবস্থা দেখে মনে হচ্ছে সদ্য রং করা, কিন্তু এখনো যেই ভবনটা আছে সেটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে যে এখনো সংরক্ষণ করে রাখছে। এটা হলো প্রধানমন্ত্রীর বাসভবন হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে। যতগুলো এরকম ভবন আছে গণভবন, সবই হলো প্রধানমন্ত্রীর বাসভবন। এর ওপারে যাওয়া যাবে না, এখান এই পর্যন্তই যাওয়ার রাস্তা, এরপরে আর যাওয়া যাবে না। এই দিঘিটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমরা এখান থেকে এখন ব্যাক করব, ব্যাক করে সামনে যাব এবং অপোজিট সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন দিঘির ওপারে, ওই রাস্তাটায় যাব, যে ওই দিকটার একটু ভিউটা নেব আমরা। নিজেকে উপলব্ধি করতে পারছে। বাহ, চলেন এখান থেকে বেরিয়ে অন্য দিকটা যাওয়া যাক। এ পাশে তেমন কোনো কিছুই নাই, সো আমরা একটু ওপাশে যাব, ওপাশে যেয়ে দেখব ওখানে কি কি আছে। কাছারি বাড়ি, এখানে হলো প্রবেশ নিষেধ। এটা হলো কাছারি বাড়ির একটা জায়গা। এটা এখন বর্তমান জেলা প্রশাসনের আন্ডারে আছে। সো আমরা যেখান থেকে ভিতরটা গিয়েছিলাম আবার সেখান দিয়ে বের হচ্ছি, অন্য কোনো রাস্তা নেই। আমার অপোজিট সাইডে যেটা দেখছেন সেটা হলো বাথরুম। সামনের দিকে যতই দেখছি দুপাশে ফুলের লেন করে রাখছে, ফুলগুলো ছিঁড়া নিষেধ। আর দুপাশে দেখছি ঝাউ গাছ দিয়ে ডেকোরেশন করে রেখেছে, খুব ভালোই লাগছে দেখে। আর দুপাশে যেটা রেলিং দেখছেন, এই রেলিংটার ওপাশে একটা দিঘি, এ পাশে একটা দিঘি, এইভাবে হলো চারিদিকে ঘিরে রেখেছে এই দিঘিগুলো। আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা একটা সবার জায়গা, অর্থাৎ এখানে সভা হতো, রাজ পরিবারের সভা। ধীরে ধীরে সামনে আগাচ্ছি, আর যতই আগাচ্ছি ততই ভালো লাগছে। আর সামনে একটা ডাস্টবিন দেখতে পাচ্ছেন, ডাস্টবিনে ময়লা আবর্জনা রাখা বাদ দিয়ে বাইরেই রাখছে বেশি। এটা দেখে খুব খারাপ লাগলো আমার।
আর দুপাশে পাম ট্রি দেখতে পাচ্ছেন। এই পাম ট্রিগুলো অনেক সুন্দর করে লেন করে লাগানো, আসলে দেখে চোখ জুড়ানোর মতো। ধরে এই পাম গাছগুলো লাগিয়েছে। পাম গাছগুলো প্রত্যেকটা রাস্তার দুপাশ দিয়ে লাগানো আছে। দূর থেকে দেখে অনেক ভালোই লাগছে। সামনে দেখতে পাচ্ছি একটা আম বাগান। আম বাগানে যাওয়ার পর দেখি আম গাছে কিছু পরগাছা জন্মেছে। সেই পরগাছাগুলো দেখে খুব খারাপ লাগলো। আর সামনে যে দিঘিটা দেখছেন, ওপার থেকে যে দিঘিটা দেখিয়েছিলাম সেই দিঘিটাই এই দিঘি। যদি কর্তৃপক্ষ চাইতো তাহলে এই আম গাছগুলোর পরগাছাগুলো আলাদা করে ফেলতে পারতো, তাহলে আম গাছগুলোর আরো সুন্দর হয়তো চেহারা ফুটিয়ে বের হতো। বাট এখানে কর্তৃপক্ষ তেমন কিছু গুরুত্ব মনে করে নাই, এই জন্যই অবস্থা। আর আমি দৃষ্টি করব কর্তৃপক্ষকে যে তারা যেন এই কাজটা খুব তাড়াতাড়ি করে ফেলে, তাতে আম গাছগুলো মানে তার যৌবনটা ফিরে পাবে। প্রশান্তি একটা কাজ করছে এখানে, তাই না? মানে এই যে চারিদিকে গরম আবহাওয়া, সকালবেলা ঠান্ডার সন্ধ্যাবেলা ঠান্ডা, কিন্তু এখানে যে পরিবেশ, মানে না গরম না ঠান্ডা, মানে প্রশান্তি প্রশান্তি লাগছে ভাব। এখানে মেবি কোথাও যেন জাদুঘর ছিল, প্রত্নতান্ত্রিক জিনিসগুলা সংরক্ষণ করত। এইটা না, তাহলে আশেপাশে কোথাও যেন একটা জাদুঘর আছে এর মাঝখানে। আপনি এই ভবনের যে পাশেই যান না কেন, সে পাশে আপনি এই দিঘিগুলো দেখতে পাবেন। এই দিঘিগুলো দেখলে একটা শান্তি লাগছে চোখে, এটা বলার মতো না। দিঘিগুলো তো তেমন কোনো মানে ময়লা আবর্জনা নাই বললেই চলে। এখান থেকে ব্যাক করে এখন যাব আমরা যে গণভবন এসেছি, সেই মেইন ভবনটাই আপনাদের দেখানো হয়নি। এতক্ষণ তো অনেকগুলো ভবনে আমরা দেখলাম, সবগুলো ভবনের এখানে নাম উল্লেখ করা নাই। তারপরে আমি যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের জানানোর জন্য যে এই ভবনগুলো কোনটা কোন কাজে ব্যবহৃত হতো। এটাই সেই গণভবনের মেইন ভবনটা। এখানে আদি রাজারা এখানে পরিত্যক্ত ফেলে যাওয়ার পরে এই গণভবনটা নাম করেছে। রাজার কথা বললে অনেক ইতিহাসই বলা যায়, কিন্তু আমি তেমন কিছুই বলবো না তার সম্পর্কে। বাট আপনারা যদি এখানে আসেন, আপনাদের চোখটা জুড়িয়ে যাবে, দেখার মতো একটা পরিবেশ। মানে বিল্ডিংটাকে, মানে যেই ভবনটাকে এখানে সংরক্ষণ করেছে, মানে যথাসাধ্য চেষ্টা করেছে ভালো রাখার জন্য। আর আপনারাও চেষ্টা করবেন এখানে এসে ময়লা আবর্জনা না ফেলার জন্য। সেই ভবনটা যে এখনো মনে হচ্ছে অক্ষত অবস্থায় আছে, আপনারা চেষ্টা করবেন পরিবেশকে দূষণ না করার জন্য। এখানে কোনো প্লাস্টিক ফেলবেন না, কোনো পরিবেশগত নোংরা করবেন। আমি এবার একটু পিছনে যাব, পিছনে যে আপনাদের ফুল ভিউটা দেখানোর চেষ্টা করব। মানে আমার ক্যামেরাতে ধরছে না, এত বড় একটা প্যালেস। প্যালেস বললে তো ভুলবে, এটা রাজমহল। এই রাজমহলটা একটু দূর থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন কতটা বড়। আমার তারপরেও ক্যামেরাতে পুরোপুরি আসছে না। রাজমহলে প্রবেশের কোনো অপশান নেই, এখানে কোনো যাওয়ার মতো অনুমতি নেই। সবগুলো দরজাতে তালা লাগানো আছে, সাধারণ লোকের যাওয়ার টোটাল নিষেধ। এক কথায় এখানে কেউ প্রবেশ করতেই পারবে না সরকারি কর্তৃপক্ষ ছাড়া।
আগের সময় যেগুলো দেখেছিলাম এবং শুনেছিলাম যে রাজার মহলে অনেক সুন্দর সুন্দর বাগান থাকে সাজানো গোছানো, ঠিক আমি এখানে এসে সেগুলো দৃশ্যগুলো দেখেছি। ভালো লেগেছে আমার কাছে সেই দৃশ্যগুলো দেখে। এটা হলো একটা জাদুঘর। এখানে খোলা আছে, বাট এখানে টিকিট নিয়ে ঢুকতে হয়, কিন্তু ভিতরে যেয়ে ক্যামেরাতে ভিডিও করতে দেবে না, তাই আমরা ভিতরে যাই নাই। এখন যে সাইনবোর্ডটি দেখাবো আমি, সেই সাইনবোর্ডটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কি কি ধরনের জিনিসপত্র আছে। এখানে তেমন কিছু নাই, সব রাজারই পরিত্যক্ত কিছু জিনিস আছে, সেগুলো এখানে প্রদর্শন করছে। আপনারা হয়তো এতক্ষণে খেয়াল করেছেন, আপনারা যতগুলো এ পর্যন্ত ভবন দেখেছেন প্রত্যেকটা ভবনের সামনে কোনো সাইনবোর্ড লেখা নাই, কোনো কিছু লেখা নাই। এগুলো কি কাজে ব্যবহৃত হতো, কেন ব্যবহৃত হতো, কোনো রকম ইনফরমেশন এখানে দেওয়া নাই। এই ভবনগুলো যদি পুরোপুরি উন্মুক্ত করা হতো তাহলে বাংলাদেশ সরকারের অনেকটা এখান থেকে ইনকাম হইতো। সেটা না করে এই ভবনগুলো অযথাই এইভাবে বন্ধ করে রেখেছে এবং পরিত্যক্তর মতো ঘোষণায় দেয় নাই বলে চলে, কিন্তু এরকমটা মনে হচ্ছে যে একদম পরিত্যক্ত হিসেবে রেখেছে। এইটাকে যদি ব্যবহার যদি করতো ঠিক মতো তাহলে অনেকটা ইনকাম সোর্স হইতো এখান থেকে। শুধু এই গেট থেকে টিকিট নিয়ে না, এই প্রত্যেকটা রুমগুলো কি কাজে ব্যবহৃত হতো, কেন ব্যবহৃত হতো, এগুলো যদি ইনফরমেশন কালেক্ট করে যদি সাইনবোর্ড লাগাই দিত তাহলে অনেকটা এখান থেকে ইনকাম আরও জেনারেট হইত। সো এখান থেকে এখন আমরা নেমে যাব। নেমে যাওয়ার পর সামনে রানীর ঘাট আছে, সেই রানীর ঘাটটাকে দেখব। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি, দেখেছেন এখানে এত সাজাই গুজে রেখেছে যে যেদিকটায় যে রাস্তায় গিয়েছে দুপাশে ফুলের গাছ, না হলে সুন্দর করার যেগুলো গাছ আছে সেগুলো চারিদিকে লাগিয়ে রেখেছে। সো ফাইনালি চলে এসেছি রানীঘাট অর্থাৎ রানীমহল। এদিকটা যাব, একটা মিনি চিড়িয়াখানা আছে সেটাকেও দেখব। একটু ভিডিওটা ফাস্ট করে দিব যাতে আপনারা দেখতে সুবিধা হয়, আমার ভিডিওটা অনেক লং হয়ে যায়, তো আমি এই জন্য একটু ফাস্ট করে দিব যাতে আপনারা শর্টভাবে এই জিনিসগুলোকে উপভোগ করতে পারেন। বাট আমি মেন জিনিসগুলোকে একটু স্লোলি মানে স্বাভাবিক রাখার চেষ্টা করব যেগুলো আপনারা উপভোগ করতে পারেন। এই গার্ডেনটাকে এমনভাবে সাজাইছে যে মানে কারো মন খারাপ যদি থাকে তাহলে গার্ডেনে যদি আসে কেউ তাহলে অনেকটা ভালো লাগবে, এরকম পরিবেশে এই গার্ডেনটাকে সাজিয়েছে। আমি এমন কোন একটা জায়গায় দেখলাম না সেখানে ফুল গাছ নাই, মানে ফুল গাছের এত সমাহার যে বলে বোঝানো সম্ভব না। আমি একটু পরে সেগুলো আপনাদেরকে দেখাবো। চলেন রানীঘাটের দিকে একটু যাওয়া যায়, ঘাটে যেয়ে আমরা কি কি দেখবো সেটা আপনারা গেলেই বুঝতে পারবেন। ওই দিকটাই বেশি দূরে না, এখান থেকে মাত্র 2 মিনিট হাঁটা লাগবে না। 2 মিনিটের মধ্যে আমরা দুইটা হলো ঘাট পাবো। প্রথম ঘাটটা হয়তো মানে সিঁড়ি দিয়ে নামে হয়তো অন্য কেউ ব্যবহার হতো, হয়তো দাসদাসীরা হয়তো ব্যবহার করতো এই ঘাটটা। আর সামনে একটা বড় ঘাট আছে, সেই ঘাটে গেলে আপনারা দেখতে পাবেন যে ওখানে একটা বড় করে ঘাট করা আছে। বাট এই ঘাটটা মনে হচ্ছে আমার হিসেবে পরে করেছে। বাট এখন যদি আপনারা যদি সামনে যে ঘাটটা আছে ওই ঘাটে যান তাহলে আপনারা দেখতে পাবেন ওই ঘাটটা অনেক বড় করা। আমি আসার পর খেয়াল করলাম যতগুলো আম গাছ দেখেছি অনেকটা পুরাতন আম গাছ, প্রায় এগুলোর বয়স মিনিমাম হলো 30-40 বছরের ওপরে হবে। প্রত্যেকটা গাছে পরজীবী আছে, প্রত্যেকটা গাছে মানে আমের মুকুল এসেছে, অনেক সুন্দর একটা মানে ফুল ফুল ভাব, একটু মিষ্টি গন্ধ লাগছে, খুব ভালো লাগছে। আর এটা হলো আমাদের হলো সেই মেন ঘাট, রানীঘাট। এই ঘাটটা অনেক বড়, ওই রাজার আদলেই তৈরি করা, অনেক পুরাতন একটা ঘাট। এই ঘাটটা দেখে মানে আমার খুব ভালো লাগছে। আর এই দিঘিতে এত বড় বড় মাছ আমি কল্পনাও করতে পারিনি, যে আপনারা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু মাঝখানে যেগুলো মাছগুলো আছে প্রায় আমার দেখে মনে হচ্ছে 5 থেকে 10 কেজি 20 কেজির মতো মনে হয় এক একটা মাছ হইতে পারে। দেখতে দেখতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি ফাস্ট করে দিচ্ছি। এবং সামনে একটা চিড়িয়াখানা আছে, চিড়িয়াখানাতে যে আমরা দেখব চিড়িয়াখানাতে কি কি আছে। এইখানে পশু পাখি সম্পর্কে কিছু গাইডলাইন দেওয়া আছে, অবশ্যই আপনারা ফলো করবেন।
এই পশু পাখিকে যদি আপনি অন্য কোনো খাবার কিছু দিয়ে থাকেন কিংবা ঢিল ছুঁড়ে থাকেন তাহলে ভয় পেয়ে যাবে, তাহলে আপনার কাছে আর আসবে না এবং অন্য কোনো খাবার খেয়ে সে অসুস্থ হতে পারে। এজন্য নিরাপত্তা হিসাবে এগুলো কিছু লিখে দিয়ে রেখেছে, এগুলো আপনারা মানার চেষ্টা করবেন এবং এই পশু পাখিকে আপনারা কাছ থেকে দেখার একটা এনজয় পাবেন। আমি এখানে কিছু হরিণ ছাড়ান দেখলাম এবং বড় হরিণ দেখলাম, দেখে খুব তো ভালো লাগলো। মনে হচ্ছে কাছে এসে ধরা দিচ্ছে, এতটা কাছে চলে এসেছে, খুব কাছে থেকে দেখে খুব এনজয় করলাম। সামনে যাব, আরও কিছু পশু পাখি আছে সেগুলোকে দেখবো। মাই গড, কত বড় মাছ! দেখো 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 দেখো, এক একটা 10-15 কেজির মতো ওজন হইতে পারে, তাই না? হ্যাঁ, কাতল মাছ। এই যে তিথি বিথি ময়ূরের নাম। ওয়াও, চিড়িয়াখানাতে তেমন কিছু দেখলাম না, ময়ূর আছে এই দিকটায় আর ওই দিকটায় মনে হয় কবুতর আছে। এদিকটায় এসে দেখি যে খরগোশ আছে আর ওপাশে বানর আছে, আর তেমন কিছুই নাই চিড়িয়াখানাতে। খুব সুন্দরভাবে খেলা করছে খরগোশগুলা, আর বানরটাও ভেবেছে আমি বাদাম এনেছি তাই আমার কাছে আবার একবার এসেছিল, আবার চলে গেল। বানর রাখছে রে এটাতে। আমি এই গণভবনের চারিদিকেই ঘুরে দেখেছি, সব দিকেই দেখেছি এই চারিপাশ মিলে লেক আছে। এই লেকগুলো অনেকটা সুন্দরভাবে বিস্তৃত করা আছে, পুরা গণভবন জুড়ে এই লেকগুলো আছে। এই লেকগুলো এই গণভবনকে প্রোটেক্ট করে রেখেছে। আমি এখন এখান থেকে বের হয়ে যাব এবং আপনাদের যে ফুলের সমারোহ সেগুলো এখন সিনেমাটিক শটে দেখাবো। আপনারা ফুলের ভিউটাকে এনজয় করেন এবং এখান থেকে বের হয়ে চলে যাব। আর গণভবনে এরপরে যদি আসে আমি কোনোদিন, তাহলে একটা সুন্দর দেখে সিনেম্যাটিক শটে আপনাদের ভিডিওগুলো দেখাবো।
একটা হাতের ছবি ফুল দিয়ে আকৃতি করা। নিচ থেকে তো কেউ বুঝতে পারবেন যদি না কেউ উপরে ওঠে। অসম্ভব ফুলের সৌন্দর্য। বসন্তকাল মানে ফুলের সমারোহ। আমি যে কোন দুনিয়ায় এসে পড়েছি মনে হচ্ছে, চারিদিকে শুধু ফুল আর ফুল। এটা অসম্ভব সুন্দর একটা ভালো লাগার বিষয়। যে ফুলবাসে না, যে ফুলকে ভালোবাসে না, সে কাউকে ভালোবাসতে পারবে না। আসলে বসন্তের সময় আমাদের দেশে না সব সময় এরকমভাবে ফুল পাবেন, যেখানে সেখানে ফুল ফুটে থাকবে। সো আজকের মতো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে নেক্সট কোনো এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন সবাই। টাটা, বাই বাই। বিদায় জানাচ্ছি নাটোর গণভবনকে। আবার আসবো কিছুদিন পর এবং মনোমুগ্ধকর কিছু ভিডিও শুট আপনাদের সামনে উপস্থাপনা করব। মনে থাকার মতো কিছু ভিডিও আপনাদের মাঝে উপহার দেব।